করছি 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য তোমাদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। গুচ্ছ 2 এবং গুচ্ছ 3 থেকে মোট 16টি বিষয়ের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তো আমরা এই ভিডিওতে আলোচনা করব পঞ্চম সপ্তাহের সমাজবিজ্ঞান বিষয়ক যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার উত্তরপত্র। এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট গ্রিড। লক্ষ্য করো, পঞ্চম সপ্তাহের সমাজবিজ্ঞানে এটা হচ্ছে 3 নং অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? অর্থাৎ সমাজবিজ্ঞান প্রথম পত্রের অ্যাসাইনমেন্ট। এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি। সমাজবিজ্ঞান প্রথম পত্র, বিষয় কোড হচ্ছে 117। অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে চতুর্থ অধ্যায় থেকে সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয়। সমাজ জীবনে সমাজ কাঠামো, সামাজিক স্তরবিন্যাস ও সামাজিক নিয়ন্ত্রণের ভূমিকা, এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম, ঠিক আছে? নির্দেশকগুলো হচ্ছে উদাহরণসহ সমাজ কাঠামোর ধারণা ও সমাজ কাঠামোর 3টি উপাদান উপস্থাপন করো। সামাজিক স্তরবিন্যাসের ধারণা দাও। সমাজ কাঠামো এবং সামাজিক স্তরবিন্যাসের পারস্পরিক সম্পর্ক লেখো। 4টি সম্পর্ক লিখতে হবে। সামাজিক নিয়ন্ত্রণের ধারণা। সামাজিক নিয়ন্ত্রণের বাহন সমূহ, 4টি বাহনের বর্ণনা দিতে হবে, ঠিক আছে? তাহলে চলো শিক্ষার্থীরা আমরা হচ্ছে অ্যাসাইনমেন্টের উত্তরপত্রে চলে যাই। তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে সমাজ জীবনের সমাজ কাঠামো, সামাজিক স্তরবিন্যাস ও সামাজিক নিয়ন্ত্রণের ভূমিকা। ক নম্বর, সমাজ কাঠামোর ধারণা ও উপাদান। সমাজ কাঠামোকে সমাজবিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় বলা হয়। মানব সমাজ সম্পর্কিত আলোচনায় সমাজ কাঠামো প্রত্যয়টির ব্যবহার শুরু হয় 19 শতাব্দী থেকে। সমাজকে পরিপূর্ণভাবে জানতে হলে তার কাঠামোগত দিক থেকে জানা সম্ভব। সে কারণেই সমাজ কাঠামোর তাৎপর্য রয়েছে। বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে সমাজ কাঠামোর সংজ্ঞা প্রদান করেছে। যেমন র্যাডক্লিফ ব্রাউন বলেন, মানুষের সাথে মানুষের সকল প্রকার সামাজিক সম্পর্ক হলো সমাজ কাঠামো। SF ন্যাডেল বলেন, সমাজে বসবাসরত মানুষ ব্যক্তি হিসেবে যে ভূমিকা পালন করে তা এক ধরনের তথা ব্যবস্থার অস্তিত্ব নির্দেশ করে এবং এর মাধ্যমে আচরণের যে ধরন বলে ব্যবস্থা লক্ষ্য করা যায় তাই হলো সমাজ কাঠামো। কার্ল মার্কসের মতে সমাজ কাঠামো হলো মৌল কাঠামো এবং উপরিকাঠামোর একীভূত রূপ। তিনি মৌল কাঠামো বলতে অর্থব্যবস্থা তথা উৎপাদন পদ্ধতিকে বুঝিয়েছেন। অপরপক্ষে উপরিকাঠামো বলতে সংস্কৃতিকে বুঝিয়েছেন। নিচে ছক চিত্রের সাহায্যে মার্কসীয় সমাজ কাঠামোর ধারণা তুলে ধরা হলো। তো এখানে দেখো সমাজ কাঠামোর একটি চিত্র রয়েছে, তোমাদের চিত্রটি অঙ্কন করতে হবে। ছকটি আর কি, ঠিক আছে? সমাজ কাঠামো, মৌল কাঠামো, উপরিকাঠামো। মৌল কাঠামো হচ্ছে উৎপাদন পদ্ধতি, উৎপাদন শক্তি, উৎপাদন সম্পর্ক, উৎপাদন উপকরণ, উৎপাদনের শ্রমশক্তি, মালিকানার ধরন, শ্রেণী সম্পর্ক, বস্তুগত সম্পদ বণ্টনের ধরন। এখানে আছে রাষ্ট্র, আইন, শিল্প, সাহিত্য, দর্শন, নীতি, অর্থাৎ মানুষের সাংস্কৃতিক বৈশিষ্ট্যসমূহ। বস্তুত সমাজ কাঠামো হচ্ছে সমাজের মৌল উপাদানের সমষ্টি। সমাজ কাঠামোই মূলত সমাজকে দৃশ্যমান এবং কার্যকর করে তোলে। সমাজের অর্থনৈতিক ও উৎপাদন ব্যবস্থা, পরিবার ও সামাজিক সম্পর্ক, প্রথা, প্রতিষ্ঠান, বিশ্বাস, মূল্যবোধ, সাংস্কৃতিক পরিচয়, যোগাযোগ ব্যবস্থা যেমন ভাষা, সাহিত্য, শিল্পকলা ইত্যাদির সমন্বয়ে সামাজিক কাঠামো তৈরি হয়। 1 নম্বর হচ্ছে কৃষিভিত্তিক উৎপাদন ব্যবস্থা। বাংলাদেশের সমাজ কাঠামোর গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কৃষিভিত্তিক উৎপাদন ব্যবস্থা। আবহমান কাল থেকে দেশের মানুষ কৃষির উপর নির্ভরশীল। কৃষিতে খোরাকি উৎপাদন ব্যবস্থা থেকে ক্রমান্বয়ে বাণিজ্যিক উৎপাদন ব্যবস্থায় রূপান্তর ঘটেছে। যদিও জিডিপিতে কৃষির অবদান এবং কৃষি খাতের শ্রমশক্তির পরিমাণ ক্রমশ হ্রাস পাচ্ছে, কিন্তু দেশের সামগ্রিক অর্থনীতিতে কৃষির অবদান এখনও অপরিসীম। 2. ক্রমবর্ধমান শিল্পোৎপাদন। কৃষির পাশাপাশি দেশের শিল্পোৎপাদন ব্যবস্থা ক্রমশ বিকশিত হচ্ছে। দেশের মোট শ্রমশক্তির একটি বড় অংশ শিল্প খাতে নিয়োজিত। জিডিপিতেও শিল্পের অবদান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। উন্নয়নশীল দেশ হিসেবে তাই বাংলাদেশের সমাজ বর্তমান কাঠামোর অপরিহার্য উপাদান হিসেবে শিল্পোৎপাদন ব্যবস্থা। 3. বিকাশমান সেবা খাত। অর্থনৈতিক সমৃদ্ধি, শিল্পায়ন, নগরায়ন এবং আধুনিকায়ন দেশের সেবা খাত বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অবকাঠামোগত উন্নয়ন, উন্নত প্রযুক্তি ভিত্তিক যোগাযোগ, তথ্য প্রযুক্তি, স্বাস্থ্য, শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে সেবা খাত ক্রমশ সম্প্রসারিত হচ্ছে। পেশা, আয় উপার্জন, দৈনন্দিন জীবন ব্যবস্থা প্রভৃতি সেবা খাত দ্বারা প্রভাবিত। সামাজিক স্তরবিন্যাস। সামাজিক স্তরবিন্যাসের মূলে রয়েছে সমাজের মানুষের মধ্যে বিদ্যমান অসমান। সমাজে বসবাসকারী মানুষের মধ্যে প্রচলিত সুযোগ সুবিধা, সম্পদ, সামাজিক অবস্থান, সম্মান এবং পদমর্যাদাকে কেন্দ্র করে সামাজিক অসমতার সৃষ্টি হয়। অর্থাৎ সামাজিক অসমতা হলো সমাজে বসবাসকারী মানুষের মধ্যে ভিন্নতা তৈরির এমন একটি প্রক্রিয়া যার দ্বারা মান মর্যাদা, যশ, খ্যাতি, বৃত্ত, বৈভব ইত্যাদি বিকশিত হয় ও ব্যক্তি সামাজিক নির্দিষ্ট পরিচিতি লাভ করে। সামাজিক অসমতা তীব্র এবং প্রাতিষ্ঠানিক রূপ লাভ করলে আমরা তাকে সামাজিক স্তরবিন্যাস বলতে পারি। সমাজস্থ জনগোষ্ঠীকে বিভিন্ন উপাদানের ভিত্তিতে
উঁচু নিচু পর্যায়ে বিভক্ত করাকে সামাজিক স্তরবিন্যাস বলে। অর্থাৎ সামাজিক স্তরবিন্যাস হলো এমন একটি প্রক্রিয়া যার দ্বারা সমাজের ব্যক্তি বা গোষ্ঠীকে উঁচু ও নিচু স্তরে বিভক্ত করা যায়। সরোকিন বলেছেন, সকল স্থায়ী ও সংগঠিত গোষ্ঠী স্তরবিন্যাস সদস্যের ভিতর বিদ্যমান প্রকৃত সমতা সম্পন্ন স্তরবিহীন সমাজ একটি অলীক কল্পনা মাত্র, যা মানব জাতির ইতিহাসে কখনো বাস্তবায়িত হবে না। স্তরবিন্যাস শব্দটি মৃত্তিকা বিজ্ঞান থেকে এসেছে। গঠনে মাটির বিভিন্ন স্তরের ন্যায় সমাজের মানুষও বিভিন্ন শ্রেণী ও স্তরে বিভক্ত। নানা উপাদানের ভিত্তিতে সমাজের মানুষের মধ্যে যে উঁচু নিচু বিন্যাস পরিলক্ষিত হয় সাধারণত তাকে সামাজিক স্তরবিন্যাস বলে। তারপর এখানে সমাজ বিজ্ঞানীদের কিছু সংজ্ঞা দেওয়া আছে, তোমরা চাইলে এগুলো দিতে পারো, ঠিক আছে, না দিলেও সমস্যা নেই, তবে ইচ্ছে হলে এই সংজ্ঞা দু একটা তোমরা এখান থেকে দিতে পারো। পরিশেষে বলা যায়, বিভিন্ন উপাদান এবং সামাজিক রীতিনীতি ও প্রথার ভিত্তিতে সমাজের সদস্যদের মধ্যে যে পার্থক্য এবং ভেদাভেদ পরিলক্ষিত হয় তাই হচ্ছে সামাজিক স্তরবিন্যাস। সমাজবিজ্ঞানীরা সাধারণত সামাজিক স্তরবিন্যাসের 4টি ধরনের কথা উল্লেখ করেছে। এগুলো হচ্ছে দাস প্রথা বা স্লেভারি। সামাজিক স্তরবিন্যাসের প্রথম ধরন হচ্ছে দাস ব্যবস্থা। 2 নম্বর হচ্ছে অ্যাস্টেট। মধ্যযুগের সামাজিক স্তরবিন্যাসের ভিত্তি হচ্ছে অ্যাস্টেট, এটি সামন্ত ব্যবস্থার সাথে সম্পর্কিত। 3 বর্ণপ্রথা বা ক্যাস্ট সিস্টেম। বর্ণপ্রথা হচ্ছে ভারতীয় সমাজের হিন্দু সমাজের মধ্যে প্রচলিত স্তরবিন্যাস। বর্ণপ্রথায় প্রধানত 4টি পৃথক বর্ণের স্তরবিন্যাস রয়েছে, এগুলো হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং ক্ষুদ্র। সামাজিক শ্রেণী। আধুনিক পুঁজিবাদী সমাজের স্তরবিন্যাসে শ্রেণী অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজ কাঠামো এবং সামাজিক স্তরবিন্যাসের পারস্পরিক সম্পর্ক। সমাজ কাঠামো বলতে সমাজের গঠন প্রণালীকে বোঝায়। সমাজবদ্ধ মানুষের পারস্পরিক সম্পর্ক, ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্ক, ব্যক্তির সঙ্গে বিভিন্ন দল ও অনুষ্ঠান প্রতিষ্ঠানের সম্পর্ক সহ সব ধরনের সামাজিক সম্পর্কের ভিত্তিতেই সমাজ কাঠামো গড়ে ওঠে। সামাজিক স্তরবিন্যাস হলো এমন একটি ব্যবস্থা যেখানে অর্থ, সম্পদ, মেধা, বংশ, শিক্ষা, বয়স, পেশা, লিঙ্গ, ক্ষমতা ইত্যাদির ভিত্তিতে সমাজের বিদ্যমান জনসংখ্যাকে বিভিন্ন স্তরে বিভক্ত করা হয়। সামাজিক স্তরবিন্যাস সর্বজনীন। সমাজ কাঠামোর মধ্যে কিছুটা অমিল থাকলেও দুটি সমাজের অংশ। যদিও সমাজ কাঠামোতে কোনো বর্ণবাদের ছিটেফোঁটাও নেই, কিন্তু সমাজের স্তরবিন্যাস অনেকটাই জাতিপ্রথা অবলম্বন করে। সামাজিক নিয়ন্ত্রণ। সমাজ জীবনে মানুষ পুরোপুরি স্বাধীন নয়, বরং তাকে অনেক আইন কানুন মেনে সমাজে বসবাস করতে হয়। সামাজিক চুক্তি গ্রন্থে রুশো যেমনটি বলেছেন, মানুষ স্বাধীনভাবে জন্মায় কিন্তু সর্বত্র সে শৃঙ্খলে আবদ্ধ। এই শিকল মূলত শৃঙ্খলা বজায় রাখার জন্য, মানুষকে বিশৃঙ্খল হওয়া থেকে বিরত রাখার জন্য। এসব নিয়ম কেমন একটা দিক হচ্ছে মানুষ এমনিতে মেনে চলে, যেমন শিক্ষকদের সম্মান করা, বড়দের প্রতি শ্রদ্ধাবোধ ইত্যাদি। এই বিষয়গুলো মানুষ তার সংস্কৃতি থেকে সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে শিখে থাকে। যে প্রক্রিয়া সমাজের মানুষের আচরণের নিয়ন্ত্রণের মাধ্যমে সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখা হয় তাকে সামাজিক নিয়ন্ত্রণ বলা হয়। বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে সামাজিক নিয়ন্ত্রণের সংজ্ঞা প্রদান করেছেন। যেমন ম্যানহিম বলেন, সামাজিক নিয়ন্ত্রণ হলো সেসব পদ্ধতির সমাহার যেগুলোর মাধ্যমে সমাজ মানুষের আচরণকে প্রভাবিত করতে সক্ষম হয় এবং একটা শৃঙ্খলা বজায় রাখতে সমর্থ হয়। অকবার্ন এবং লিঙ্কফ বলেন, সামাজিক নিয়ন্ত্রণ বলতে বোঝায় শৃঙ্খলা বজায় রাখার জন্য ও প্রতিষ্ঠিত নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য সমাজে বিধিনিষেধগুলো আরোপ করে তা। সামাজিক নিয়ন্ত্রণ হলো এমন এক ধরনের প্রক্রিয়া ও কৌশল যার মাধ্যমে সমাজে বসবাসকারী মানুষদেরকে প্রতিষ্ঠিত ও গ্রহণযোগ্য আচরণের নিয়ন্ত্রণ মেনে চলে একত্রে মিলেমিশে থাকতে হয়। অর্থাৎ সামাজিক নিয়ন্ত্রণ হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে সমাজ মানুষের আচরণকে প্রভাবিত করে, মানুষকে আইনের প্রতি ও সমাজের প্রতিষ্ঠিত নিয়ন্ত্রণের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে শেখায়, মানুষকে একত্রে মিলেমিশে থাকতে শেখায় এবং সমাজের শৃঙ্খলা মেনে চলতে শেখায়। সামাজিক নিয়ন্ত্রণের মুখ্য উদ্দেশ্য হলো মানুষের আচরণ নিয়ন্ত্রণের মাধ্যমে সমাজে শান্তি ও শৃঙ্খলা রক্ষা করা। এছাড়া সমাজের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টির মাধ্যমে সামাজিক সংহতি সৃষ্টি ও সামাজিক নিয়ন্ত্রণের অন্যতম উদ্দেশ্য। এরপর দেখো সামাজিক নিয়ন্ত্রণের বাহন সমূহের বর্ণনা। 4টি বর্ণনা দিতে বলা হয়েছে, আমরা এখানে 5টি দিয়েছি, তোমরা যে কোনো 4টি দিলে চলবে। যেসব উপায় অবলম্বন করে সমাজ নিয়ন্ত্রণ করা সম্ভব হয় সেসব উপায়কে সামাজিক নিয়ন্ত্রণের বাহন বলা হয়। সামাজিক নিয়ন্ত্রণে অনেক বাহন রয়েছে, এই বাহনগুলোকে দুভাগে ভাগ করা যেতে পারে: বাহ্যিক বা আনুষ্ঠানিক বাহন, অভ্যন্তরীণ বা অনানুষ্ঠানিক বাহন। আনুষ্ঠানিক বাহনের মধ্যে রয়েছে আইন ও বিচার ব্যবস্থা, ধর্মীয় পুরোহিত, শিক্ষক ও শিক্ষা ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, পুলিশ ও সামরিক ব্যবস্থা ইত্যাদি। আর অনানুষ্ঠানিক বাহনের মধ্যে আছে এমন সব উপাদান যা মানুষকে তার অভ্যন্তরীণ ধারণা থেকে নিজেকে সংযত আচরণ করতে উদ্বুদ্ধ করে এবং বিচ্যুত আচরণ করতে নিরুৎসাহিত করে। সমাজের মানুষ মনে করে সংযত আচরণ করাই হলো তার নিকট সমাজের প্রত্যাশা পূরণ করা। অনানুষ্ঠানিক বাহনের মধ্যে রয়েছে তার মূল্যবোধ, নীতি ও নৈতিকতাবোধ, শিক্ষা, কৃষ্টি, সমাজের থেকে শিক্ষা, নিজস্ব মতামত ইত্যাদি। 1 নম্বরে আছে জনমত।
জনমত সামাজিক নিয়ন্ত্রণে একটি অন্যতম কার্যকর বাহন। সামাজিক নিয়ন্ত্রণ সম্পর্কে প্রথম যিনি গবেষণামূলক গ্রন্থ রচনা করেন তিনি হচ্ছে সমাজবিজ্ঞানী রস। রস জনমতকে সামাজিক নিয়ন্ত্রণের অন্যতম শক্তিশালী বাহন হিসেবে উল্লেখ করেন। জনমতের ভয় কে না করে? ব্যক্তির ভঙ্গি, চলাফেরা, কাজকর্ম তথা তার আচার আচরণ সমাজে বসবাসকারী সকল মানুষের জানা থাকে। জনমত হচ্ছে সমাজবদ্ধ মানুষের একটি সাধারণ বিচারবোধ। ব্যক্তি জনমতের ভয়ে ও লজ্জায় তার আচরণকে সংশোধন করে নেয় এবং তাকে সমাজ নিয়ন্ত্রিত পথে পরিচালিত করে। সমাজের সংহতি ও শৃঙ্খলা বজায় রাখায় জনমতের ভূমিকা বেশ ব্যাপক। 2 নম্বর হচ্ছে প্রথা, ধর্ম ও নৈতিকতা। ধর্ম তাই সামাজিক নিয়ন্ত্রণের অন্যতম শক্তিশালী বাহন, কারণ প্রথমত ধর্ম পার্থিব জীবনে ব্যক্তিকে সৎ, কর্তব্যপরায়ণ, সত্যবাদী ও বিনয়ী হওয়ার শিক্ষা দেয়। ফলে ধর্মের সামাজিক ভূমিকাকে কেউ এমনকি অভয়বাদী ব্যক্তি উপেক্ষা করতে পারে না। দ্বিতীয়ত ধর্ম কেবল সৎ ও কর্তব্যপরায়ণ হওয়ার শিক্ষা দিয়েই ক্ষান্ত হয় না, অসৎ পথে জীবনযাপন করলে যে মহাশাস্তি ভোগ করতে হবে সে সম্পর্কেও ধর্ম মানুষকে সাবধান করে দেয়। তৃতীয়ত ধর্মের ভিত্তি হচ্ছে বিশ্বাস। ধর্মে বিশ্বাসী মানুষ জানে যে তার কাজকর্ম বা আচার আচরণ সমাজের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান লক্ষ্য না করলেও সৃষ্টিকর্তা নিশ্চয়ই প্রত্যক্ষ করেছে, ফলে সে নিজেই নিয়ন্ত্রিত হয়। চতুর্থত ধর্ম হচ্ছে একটি জীবন দর্শন। ধর্ম মানুষকে একটি আদর্শ জীবনে শিক্ষা দেয়। পঞ্চমত ধর্মের অখণ্ড আবেদন রয়েছে, কেননা ধর্ম পার্থিব জগতের পরেও পারলৌকিক জগৎ সম্পর্কে ধারণা দেয়। উৎসব সামাজিক নিয়ন্ত্রণে উৎসব অনুষ্ঠানের ভূমিকা বেশ তাৎপর্যপূর্ণ। মানুষের জীবন কাটে নানাবিধ উৎসব ও আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে। উৎসব ও আচার অনুষ্ঠানের মাধ্যমে যখন কেউ কোনো কিছু গ্রহণ করে বা কাজ করে তখন সেসব কাজকে বেশ গুরুত্ব দিয়ে থাকে, কেননা আচার অনুষ্ঠানে থাকে কিছু নিয়ম, রীতি, মূল্যবোধ ইত্যাদি। কোনো কাজ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হওয়ার সময় ওইসব নিয়ম, রীতি, মূল্যবোধের প্রতি মানুষের শ্রদ্ধা ভক্তি বেড়ে যায়, যা তার আচরণের প্রভাব রাখে এবং এভাবে সে সামাজিক সংহতি ও শৃঙ্খলাবোধে উদ্বুদ্ধ হয়। তারপর রয়েছে শিল্পকলা। শিল্পকলা নানাভাবে জাতির পরিচয় তুলে ধরে। ছবি, চিত্র, নকশা ইত্যাদির মাধ্যমে শিল্পী বিদ্যমান সমাজের বিভিন্ন দিক সম্পর্কে দর্শকের দৃষ্টি আকর্ষণ করে। এসব শিল্পকলা সমাজবদ্ধ ব্যক্তিবর্গের মধ্যে একটি সাধারণ আবেগ ও চেতনা প্রকাশ করে। কোনো দুর্ভিক্ষের চিত্র, প্রাকৃতিক বিপর্যয়ের চিত্র, গণহত্যা বা যুদ্ধের চিত্র যেমন মানুষকে ব্যথিত করে, উদার ও আত্মত্যাগী হবার অনুপ্রেরণা যোগায়, তেমনি জাতীয় জীবনে কোনো বিজয় বা আনন্দের দৃশ্য নির্ভর অঙ্কিত চিত্র মানুষকে গর্ব করতে শেখায়। এতে জাতীয় জীবনে সংহতি বৃদ্ধি পায়, যা সামাজিক নিয়ন্ত্রণের অন্যতম লক্ষ্য। 5 নম্বর হচ্ছে ব্যক্তিত্ব। বিশিষ্ট ব্যক্তির জীবনাদর্শ সমাজ নিয়ন্ত্রণে খুবই কার্যকর এবং সাধারণ মানুষের জীবনে সুদূর প্রসারী প্রভাব রাখে। আদর্শ ব্যক্তিত্ব শিক্ষক, রাজনৈতিক নেতা, সমাজকর্মী, ধর্মীয় নেতা সমাজবদ্ধ মানুষের কাছে অনুকরণীয় ব্যক্তি হিসেবে গণ্য। ন্যায় নীতি ও আদর্শের প্রতীক ওইসব ব্যক্তির জীবন দর্শন মডেলে পরিচালিত করে, যা সামাজিক নিয়ন্ত্রণের পক্ষে খুবই অনুকূল পরিবেশ সৃষ্টি করে। জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার এক ধরনের নেতাদের অলৌকিক ক্ষমতা সম্পন্ন বলে আখ্যা দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নেলসন ম্যান্ডেলা